শুনতে থাকুন রাজেশ্বরী সুরের কাহিনী মিঠাই। পাপ তো কত রকমের হয়। পাপের সঙ্গে জড়িয়ে থাকে হিংসা, বিদ্বেষ, নৃশংসতা এবং সেই পাপের শাস্তির গল্প। তবে এমন কিছু পাপ থাকে যার শাস্তি পাপীকে যন্ত্রণা দিতে থাকে দিনের পর দিন। তাকে নিয়ন্ত্রণ করতে করতে শেষে তাকে বদলে দেয় অন্য এক মানুষে। সে হয়ে ওঠে ভূতের চেয়েও ভয়ঙ্কর। আজ তেমনই এক ভয়ের গল্প। আজ আমরা চোখ রাখব সময়ের নানা প্রান্তে দাঁড়িয়ে থাকা 3 প্রজন্মের নারীর দিকে এবং তাদেরকে তাড়া করে চলা 3 ভয়ের দিকে। শুনতে থাকুন রাজেশ্বরী সুরের কাহিনী মিঠাই। পরীর আজকাল খুব মন খারাপ। ওকে মাঠে আর আগের মতো খেলতে নেয় না কেউ। সবাই শুধু তাকিয়ে থাকে আর নিজেদের মধ্যে ফিসফিস করে। শুধু মণি দিদা ভালোবাসে ওকে। মণি দিদার কাছেই ও আছে গত 1 মাস। ওর মার যে কি হলো এখনো ঠিক জানে না পরী। দুপুরবেলা ও আর মিঠাই পেয়ারা গাছে বসে পা দোলায় যেমন, মায়েরও পা দুটো দুলছিল ঘরের ছাদ থেকে। ভিড় পেরিয়ে মণি দিদা এত তাড়াতাড়ি সরিয়ে আনলো ওকে, ভালো করে দেখতেই পেল না। তবে এখন চোখ বন্ধ করলেই ও মাকে দেখতে পায়। হাত বাড়ালেই দিব্যি ছুঁতে পারে। ওর আশেপাশেই নিশ্চয়ই কোথাও আছে ওর মা। তবে বাবার কথা মনে নেই খুব একটা। শুধু হালকা মনে পড়ে একটা লোক প্রচন্ড চেঁচাচ্ছে আর ওর মা ওকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। তারপর সব অন্ধকার। আচ্ছা, আজ আবার গোল থালার মতো চাঁদ উঠেছে। কি সুন্দর। মার কথা ভাবতে ভাবতে জানলা দিয়ে সেদিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে পরী। কাছে পিঠে কোথাও থেকে একটা ইঁদুরের কিচকিচ আওয়াজ ভেসে আসে। বিয়ের পর মায়ের কাছে খুব বেশি আশা হয়নি কৃষ্ণার। ছেলে হওয়ার পর তো আরো কম। তবে এবারে গরমের ছুটিতে ছেলেকে নিয়ে বাপের বাড়ি এসে পরীকে দেখে একটু অবাক হয়। মাকে ডেকে জিজ্ঞেস করে, মেয়েটা কে গো মা? ওই যে তোকে বলছিলাম না, 2 বাড়ির পরে যে বউটা মারা গেছে, ও তারই মেয়ে। তা তুমি এনে রেখেছো কেন? এর বাবা কোথায়? সে তো কবেই গেছে। আর বাকি আত্মীয় স্বজন কেউ নেই নাকি? শুনেছি তো দুঃসম্পর্কের এক মামা আছে, ও নিয়ে যাবে এসে বলেছে। ততদিন থাকুক এখানে। এত বড় বাড়িতে আমি তো একা একাই থাকি, তাও তো কেউ একটা রইল। হ্যাঁ, কিন্তু কিরকম যেন অদ্ভুত মেয়েটা। আহা, মা মরা মেয়ে কত কষ্টে আছে বলতো। বেচারা ভালো করে একা খেতেও পারে না এখনো। আর তোর টুকাইয়েরও তো এখানে একটা খেলার সঙ্গী হলো, ভালোই তো হলো। দুপুরে খেয়ে উঠে টুকাইকে ঘুম পাড়িয়ে পরীর কাছে আস্তে আস্তে গিয়ে বসেও। এক মনে একটা আলুর পুতুলকে প্রায় নিখুঁত শাড়ি পরাচ্ছে বছর 6 মেয়েটা। কৃষ্ণা বলে, তোর নাম কি রে? পড়ি। মার জন্যে কষ্ট হচ্ছে খুব? না তো, মিঠাই তো বলে মা আমার কাছেই আছে। তা পড়াশোনা করিস না তুই? উত্তরে পরী এবার ঘুরে বসে। ও চাউনিটা কেমন যেন অস্বস্তিকর। এবার নিচের তর্জনীটা সোজা কৃষ্ণার তলপেটের দিকে বাড়িয়ে দেয় পরী। তারপর আগের মতোই ঋণ ঋণে গলায় বলে, বনু। চমকে ওঠে কৃষ্ণা। কে তোর বনু? আমার তো নয়, টুকাই দাদার বনু, মরে গেছে। এবার ঘামতে থাকে কৃষ্ণা। গত বছর 4 মাসের গর্ভাবস্থায়
অসাবধানে পড়ে গিয়ে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছিল। পরে হাসপাতাল থেকে জেনেছিল মেয়ে সন্তান, কিন্তু এ কথা তো মাকেও জানায়নি। শুধু ও আর অতনু মানে ওর স্বামী জানে। পরি কি করে জানল? হতভম্বের মতো সেটাই বলে। তুই কি করে জানলি? মিঠাই বললো তো এক্ষুনি। তুমি যাও, টুকাই দাদা ঘুম থেকে উঠেই তোমাকে খুঁজবে। নির্বাক কৃষ্ণা ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। মনে মনে ঠিক করে ফেলে যাই হোক না কেন মাকে বুঝিয়ে এ মেয়েকে শিগগির মামার বাড়ি পাঠাবে। বেধড়ক মার খেয়ে রাগে কাঁপতে থাকে মুন্নি। ঠোঁটে লোহার স্বাদ এসে লাগে। একদিকের গালটা থাপ্পড় খেয়ে ফুলে গেছে অনেকটা। সে যাক, পেটে কিছু না হলেই হলো। অনেকগুলো লাথি খেয়ে তলপেটটা এখনো কনকন করছে যদিও। উঠোনে ঠেস দিয়ে বসে সামান্য উঁচু পেটে পরম মমতায় হাত বোলায় মুন্নি। ঘরের ভেতরে মাতাল বিশুর গজরানি ভেসে আসছে এখনো। যেমন মা তেমন মেয়ে, সালা দুটোই হপায়া। মরে গিয়েও কি ঝাড়ফুঁক করেছে কে জানে। মাকে যতবার বিয়োবে ততবার মেয়ে, যতবার বিয়োবে ততবার মেয়ে, আর ততবার আমার পয়সা নষ্ট। এবার সশব্দে দরজায় খিল দেয় বিশু। থাক শালি, সারাটা উঠোনে পড়ে থাক, যা মর। ছেলের শখ কত, নিজেরা তো জন্ম নিয়েছিস মায়েদেরই পেট থেকে, সেই মেয়েদের এত ঘেন্না। খানিকটা রক্তমাখা থুতুর দলা ফেলে মুন্নি উঠোনে। অনেক হয়েছে, এবারে আরও ছাড়বে না। ঝাড়ফুঁক করছে বলে যখন বদনাম রটেছেই, এবার তাই করবে। ওর বাচ্চার ক্ষতি যে করবে তাকে ও আর ছাড়বে না। সে যদি বাচ্চার বাবাও হয় তাহলেও নয়। চুলের গোড়াগুলোয় যেন বিষ ফোঁড়ার মতো ব্যথা। শুতে গিয়ে মাটিতে মাথা রাখতে পারে না। সারা গায়ে কালশিটে আর ব্যথা নিয়ে কোনো রকমে উঠোনে গুড়ি গুড়ি মেরে শুয়ে থাকে মুন্নি। এবার বুঝতে পারে কিছুটা রক্ত চুইয়ে নামছে উরু দিয়েও। খানিক পরে পিঠের পেছনে সামান্য খসখস আওয়াজ হয়। মুন্নি ফিসফিসিয়ে ডাকে, মিঠাই এলি? এবার সামান্য ঠান্ডা হাওয়া এসে লাগে ওর রক্তাক্ত ফোলা গালে। লেগেছে রে খুব খুব। মানুষ নয় রে, জানোয়ার একটা। তুই আমায় বারণ করেছিলি, আমি শুনিনি। দেখ দেখ আমার বাচ্চাগুলোকে মেরে ফেললো কিরকম। আসলে আসলে লোকটাকে ভালোবেসেছিলাম রে খুব। অনেকক্ষণ ডুকরে ডুকরে কেঁদে শান্ত হয় মুন্নি। চোখ মুছে দেখে মিঠাই এবারও সামনে এসে হাসি মুখে দাঁড়িয়ে। এবার হাত দিয়ে ইশারা করে কিছু একটা। মুন্নি চোয়াল শক্ত করে, চোখ দুটো লাল হয়ে ওঠে ওর। হ্যাঁ, আর ছাড়ব না। আমার বাচ্চার আর ক্ষতি করলে ওকে আমি শেষ করে দেবো, দেবই। কিন্তু তুই আমাকে ছেড়ে যাবি না তো মিঠাই? এতক্ষণে মিঠাই সামান্য নেতিবাচক ঘাড় নাড়ে, কিন্তু হঠাৎ আস্তে আস্তে ওর মুখের হাসি মিলিয়ে যায়। সেই দেখে ডুকরে ওঠে মুন্নি। আমার বাচ্চারা ঠিক আছে তো রে? তুই তো জানিস সব। বল না, বল না। এই মিঠাই, বল না রে। মিঠাই এবার উঠোনের কোণে একটা খাঁচার দিকে আঙুল তুলে দেখায়। মুহূর্ত খানেক থমকায় মুন্নি, তারপর বুঝতে পারে আর পাগলের মতো ছুটে যায় সেদিকে। খাঁচা থেকে বিদ্যুৎ বেগে ঘুমন্ত টিয়াটাকে বার করে ঘাড়টা মটকে দেয়।
ফিনকি দিয়ে বেরোনো তাজা রক্তটা মাটিতে চুইয়ে পড়ার আগেই চুষে খেতে থাকে। টিয়ার ডানা দুটো অল্প ঝাপটাচ্ছে তখনও। মিঠাই পাশে দাঁড়িয়ে দেখে সবটা। ওর মুখের মৃদু হাসিটা আবার ফিরে আসে। টুকাইয়ের জ্বরটা এলো দুদিন পরে। মাঝে মাঝে ছেড়ে যায়, মাঝে মাঝে তেড়ে আসে। কৃষ্ণা চিন্তায় পড়ল। এত গরমে রোদ লেগেছে নির্ঘাত। সারা রাত জেগে জলপট্টি করতে হলো ছেলেকে। ভোরের দিকে চোখ লেগেছিল একটু, ছেলের গলার আওয়াজ শুনে উঠে দেখে ঘুমের মধ্যে বিড়বিড় করছে। না না না, আমি কিছুতেই খেলবো না। না না, আমি কিছুতেই খেলবো না, কিছুতেই খেলবো না। না, মিঠাইয়ের সাথে এটার সাথে কিছুতেই খেলবো না, কিছুতেই খেলবো না। না। তাড়াতাড়ি কপালে হাত দিয়ে দেখে ছেলের শরীর ভরে আছে ঘামে। আঁচল দিয়ে মুছিয়ে দেয়। কপালে মায়ের স্পর্শ পেতে বিড়বিড়ানি থামিয়ে ঘুমিয়ে পড়ে ছেলে। পরের দিন সকালে টুকাইকে জিজ্ঞেস করে কৃষ্ণা, মিঠাই কে রে বাবু? কার সাথে খেলবি না বলছিলি কাল রাতে? পরীর বন্ধু মা, খেলতে আসে মাঝে মাঝে। আমার আমার দেখলে কেমন ভয় ভয় লাগে মিঠাইকে। দুজনে মিলে কি সব ফিসফিসিয়ে গল্প করে। আর আর জানো মা, টুকাই একটু থমকায়, তারপর জ্বরে শুকনো ঠোঁট চেটে বলে, পড়ি না হাতে করে আরশোলা ধরতে পারে জানো। আর আর রান্নাঘরে বড় বড় ইঁদুরও আমি দেখেছি। মানে কি করে আসলে ইঁদুর ধরে? একদিক দিয়ে ভালো, যদিও তোর দিদুনের রান্নাঘরে এসবের খুব উৎপাত এমনিতেও। না গো মা, এমনিই ধরে রাখে। নিজের ঘরে একটা ঝুড়ির তলায় চাপা দিয়ে রাখে। বিশ্বাস করো, আমি দেখেছি। আচ্ছা, এখন শুয়ে থাক বাবা, নে জল খা একটু। ছেলের পাশে শুয়ে থেকে বেলার দিকে আবার বোধহয় ঘুমিয়ে পড়েছিল কৃষ্ণা। চোখ খুলতেই ধর্মর করে উঠে দেখে টুকাই তখনও পাশে ঘুমিয়ে। জ্বর আর নেই। রাতের কথা মনে পড়তেই তাড়াতাড়ি করে পরীর ঘরে খুঁজতে গিয়ে দেখে ঘর ফাঁকা। কৃষ্ণা এবার রান্নাঘরের দিকে যেতে যেতে ডাকতে থাকে, মা উঠেছিস? মা তৈরি হয়ে নে তাড়াতাড়ি, যা। কোথায় যাচ্ছ তুমি? পুরি কোথায়? সকালে তো পড়ি ওর ঘরেই ছিল, এখন কোথাও খেলতে টেলতে গেছে হয়তো। তুই যা মা, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে নে। টুকাই ওঠার আগে চল বুড়িমার থানে গিয়ে পুজোটা দিয়ে আসি। একটু ইতস্তত করেও শেষমেশ রাজি হয়ে যায় কৃষ্ণা। আসতে যেতে আধ ঘন্টা লাগবে বড়জোর, আর অসুস্থ ছেলের নামে পুজোও দিয়ে আসবে একটু। টুকাই সত্যিই দুর্বলতার কারণে এখন অঘরে ঘুমুচ্ছে। পুজো দিয়ে ফেরার সময় রেণু কাকিমার সঙ্গে দেখা। পাড়ার সমস্ত হাঁড়ির খবর ওনার কাছে ঠোঁটস্থ। শুনেছ মনি, ও পাড়ার বাগদিদের বাচ্চা ছেলেটা কিভাবে রাত দুপুরে মারা গেছে গো। খুব ভয় পেয়েছি জানো। শুনেই বুকটা ধক করে ওঠে কৃষ্ণা। মা আর রেণু কাকিমাকে পেছনে ফেলে বড় বড় পা ফেলে বাড়ির দিকে এগিয়ে যায়। বাইরে থেকে তালা খুলে শোবার ঘরে গিয়ে দেখে বিছানা ফাঁকা, বাথরুমও ফাঁকা। টুকাই, টুকাই! কোনো সাড়া নেই। ভয়ে বুক শুকিয়ে যায় কৃষ্ণার। কোথায় গেল ওইটুকু ছেলে? কি ভেবে তারপর পড়ি কি মরি করে দৌড়ে যায় পরীর ঘরের দিকে। দেখে ঘরের মাঝখানে দাঁড়িয়ে টুকাই, স্থির অপলক মরা দৃষ্টি সিলিংয়ের দিকে আটকে আছে, সারা মুখ ভয়ে আতঙ্কে নিয়ে। কৃষ্ণা সর্বশক্তি দিয়ে ছেলেকে ধরে ঝাঁকিয়ে ওঠে। এবার কি দেখছিস বাবু? ঝাঁকুনি খেয়ে চোখ বুজে ফেলে টুকাই, তারপর পুরো শরীরের ভার মায়ের উপর ছেড়ে দেয়। কৃষ্ণা সভয় দেখে অচেতন ছেলের নাক আর ঠোঁটের কষ দিয়ে
সরু রক্তের ধারা বেরিয়ে আসছে। রুটির শুকনো টুকরোগুলো দিয়ে মদ খেতে থাকে বিশু। কালকেই ক্লিনিকে নিয়ে যাবে মুন্নিকে। ওরা দেখে বলে দেবে পেটে ছেলে না মেয়ে। মেয়ে হলে আবার গাদা পয়সা নষ্ট। ওকে একেবারে পথে বসাবে বলে এ বাড়িতে এসেছে। কি দেখে যে বিয়ের আগে ভুলেছিল, এ মাগি একেবারে মেয়ে তৈরির মেশিন। খাওয়া হয়ে গেলে আক্রোশে থালাটা ঝনঝনিয়ে ছুঁড়ে ফেলে দেয় ঘরের কোণে। নেশার ঘরে বুঝতেও পারে না। ওর পেছনে পা টিপে টিপে এগিয়ে আসছে মুন্নি, হাতে দরজার ভারী খিলটা। এলোমেলো পায়ে এবার উঠতে যায় বিশু, পারে না। ঘাড়ে খিলের এক মোক্ষম খায়ে ওর প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ে। পরদিন সকালে নিম ডালটা মুখে ঠেকাতেই কেমন যেন গা গুলিয়ে ওঠে মুন্নির। সারা রাত প্রায় জেগেই কেটেছে। বিশুর সন্ডা শরীরটা অতটা টেনে হিচড়ে নিয়ে গিয়ে বেলতলায় গর্ত করে পোঁতা তো মুখের কথা নয়, তাও আবার এই অবস্থায়। এখন প্রায় 6 মাস চলছে ওর। মিঠাই ছিল যদিও, সবসময় যেমন থাকে ওর সাথে। ছোট থেকে ওই খালি দেখতে পায় মিঠাইকে, আর কেউ না। এবার আর আটকাতে না পেরে উঠোনের একপাশে গিয়ে হড়হড়িয়ে বমি করতে থাকে মুন্নি। তারপর হাঁপাতে হাঁপাতে বসে পড়ে, পেট চেপে ধরে। হঠাৎ পেছনের সদর দরজায় ক্যাঁচ করে আওয়াজ হয়। ও তাকিয়ে দেখে একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা কৌতূহলী চোখ মুখ বাড়িয়ে উঠোন দেখছেন। ওকে দেখতে পেয়ে ধীর পায়ে এগিয়ে আসেন। কি হয়েছে মা, তোমার শরীর খারাপ? আমি যাচ্ছিলাম তোমার বাড়ির পাশ দিয়ে। আমি এ পাড়াতেই থাকি, তোমার 2টো বাড়ির পরেই। তোমার বমির আওয়াজ পেয়ে উত্তর না দিয়ে মুন্নি আরেক প্রস্থ টক জল বমি করতে থাকে। ভদ্রমহিলা যত্ন করে ওর মুখ ধুইয়ে আস্তে আস্তে দাওয়ায় এনে বসান। তারপর স্নেহ ভরা স্বরে বলেন, তোমার স্বামী কোথায় মা? আর কত মাস চলছে? এই সময় এরকম একটু গা গুলোয়, চিন্তার কিচ্ছু নেই। মুন্নি উত্তর দিতে গিয়ে দেখে ভদ্রমহিলার ঠিক পাশেই মিঠাই বসে আছে। মিঠাই ওর দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল দেয়। সেদিকে তাকিয়ে ও বলে, না, নেই। নেই? কোথাও গেছে বুঝি? বাড়ি ফেরেনি। জানি না। সে কি গো, কোনো খবর নাওনি তুমি? আসলে আমার শরীরটা ভালো নেই একদম। সেই তো এই অবস্থায়। আচ্ছা দাঁড়াও, তুমি এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আমি দুপুরবেলা তোমার জন্য খাবার পাঠিয়ে দেব, কেমন? আর ওবেলা এসে একবার না হয় দেখেও যাব। ভদ্রমহিলা ওর মাথায় একবার হাত বুলিয়ে বেরিয়ে যান। মুন্নি দেখে মিঠাইয়ের মুখে হালকা হাসি ফুটে উঠছে। বিশুর খোঁজে জনা 2 পুলিশ আসে দিন 3 পর, সাথে বিশুর কারখানার বন্ধু পটা। বিয়ের পর বোধহয় 2 এসেছিল ওদের বাড়িতে, ওই বিশুর সাথেই মাতাল হয়ে। নজরটাও একদম ভালো নয়। মুন্নি শুয়েছিল ঘরে, কড়া নাড়া শুনে উঠে এসে দরজা খুলে দেয়। উঠোনে বসে খান 5 প্রশ্ন করে ওরা উঁচু হয়ে থাকা পেটের দিকে তাকিয়ে। একবারও ফিরেও তাকায় না কোণের বেলতলার দিকে। উত্তরে প্রায় সবেতেই হয় জানি না, নয় নিঃশব্দে মাথা নাড়ায় মুন্নি। অগত্যা কিছু হলে থানায় খবর দিতে বলে বিদায় নেয় তারা। এসে আবারও শুয়ে পড়ে। এখন দিব্যি একাই থাকে সারাক্ষণ। ইচ্ছে হলে রাধে বাড়ে, খায় দায়, নইলে নয়। পাড়ার সেদিনকার সেই কাকিমা এখন আসেন মাঝে মধ্যেই, খাবার নিয়ে বা নিজের কাজের লোককে পাঠিয়ে দেন কোনো কিছু কেনাকাটার দরকার হলে। শুয়ে শুয়ে পরম মমতায় নিজের পেটে হাত বোলায় মুন্নি। ফিসফিসিয়ে বলে,
তুমি তাহলে ওই অপয়া মেয়েকে দূর করবে না বাড়ি থেকে? বোঝাতে না পেরে এবার বিরক্ত হয়ে ওঠে কৃষ্ণা মায়ের ওপর। মণিমালা শান্ত স্বরে বলেন, তুই নিজেও তো কারণ মা, একটু ভেবে বলতো মেয়েটা কোথায় যাবে একা একা? ও তো টুকাইয়ের থেকেও ছোট, এভাবে হুটপাট রাস্তায় কিভাবে ছেড়ে দেব ওকে? ওর মামাকে তো খবর দেওয়া হয়েছে বলল পুলিশ স্টেশন থেকে। বিকেলবেলায় না হয় আরেকবার গিয়ে খবর নিয়ে আসবো। মানে তুমি আমার ছেলেটার কথা ভাববে না একবারও, তাই না? আগের দিন যা বললাম বিশ্বাসও করলে না। আরে পাগলি মেয়ে, তুই একটু শান্ত হ। জ্বর বাড়লে শরীর গরম হয়ে যায়, তাই অনেক সময় নাক থেকে রক্ত বেরিয়ে আসে। তুই আমায় কেন, তুই ডাক্তারবাবুকে গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা আচ্ছা, এক কাজ কর, তুই একটা ফোন কর। চুপ করো, চুপ করো তুমি। আমাকে কোনোদিনও মেয়ে বলে মেনে নিতে পারোনি তুমি, আমি জানি না ভেবেছো। আর এখন আমার একমাত্র ছেলেটাকেও বিপদের মুখে ঠেলে দিতে চাইছো। বাবাকে মেরে ফেলে শান্তি হয়নি না? সবাই ঠিকই বলে, মা বলে ডাকলে সৎমা কোনোদিন। কান্না চাপতে চাপতে এবার শোবার ঘরে চলে যায় কৃষ্ণা। হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মণিমালা। বিড়বিড় করে বলেন, তোকে দেখেই ছোটবেলায় মা না থাকার কষ্টটা আমি বুঝি রে। এই দেখ না, তোর বাবাও আমাকে একলা করে পালালো। এই এত বড় বাড়িতে একা পড়ে থাকা যে কি জ্বালা। হঠাৎ আঁচলে টান পড়ে। পেছনে ফিরে দেখেন পরী কোলে আলুর পুতুলটা নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি কাঁদছো কেন? না রে মা, কাঁদছি না। কাঁদবো কেন বল? টুকাই দাদার জ্বর সেরেছে? না রে। তুমি সেই জন্য কাঁদছো? কেঁদো না, টুকাই দাদার জ্বর সারবে না। এরম বলতে হয় না মা, দাদা হয় না। আমায় মিঠাই বলেছে টুকাই দাদা ভালো হবে না আর। মায়ের দেখলে না, খুব জ্বর ছিল তো, তারপরেই তো। পরীকে আর কোনো কথা বলতে না দিয়ে কোলে তুলে নেন মণিমালা। কি যে হবে এই মেয়েটার, মায়া পড়ে গেছে বড্ড। সারাদিন নিজের ঘরে থাকে, খেলার সাথেও কেউ নেই। আসলে মায়ের মৃতদেহ দেখেছে তো এত ছোটবেলায়, শিশু মনে ছাপ পড়েছে, ভুলতে সময় লাগবে। মুন্নির মেয়ে সত্যিই খুব লক্ষ্মী। প্রায় বছর 5 বয়স হয়ে গেল, হাতে গুনে 5 বার কেঁদেছে কিনা সন্দেহ। খুব কষ্ট হলে ঠোঁট ফোলায় মাঝে মাঝে এইটুকুই। বাকি সময়টুকু মিঠাইয়ের সাথে বসে খেলে চুপচাপ। পরীও দেখতে পায় মিঠাইকে। চিন্তায় ছিল মুন্নি যদি দেখতে না পায় কি হবে সেই নিয়ে। মিঠাই যদিও বলেছিল কিচ্ছু হবে না। এই কিছুদিন আগে অবধিও মণি কাকিমা মা মেয়েকে সব রকম সাহায্য করছিলেন, কিন্তু এখন মুন্নি নিজেই বারণ করেছে। পরী যখন একেবারে কোলে, বিশুর কারখানার তরফ থেকে ক্ষতিপূরণ বাবদ সামান্য কিছু টাকা নিয়ে এসে ওর হাতে দিয়ে গেছিল পটা। তারপর ওর সারা শরীরে একটা ঘিনঘিনে চাউনি বুলিয়ে বলেছিল, তা সেলাই ফোড়াই কিছু পারো নাকি? শাড়িতে পাড় বসানোর কাজ আছে একটা, আমারই বন্ধু টেলারিংয়ের দোকান। একটা শাড়িতে 20 টাকা, 5টা করলেই 1 পাত্তি, বুঝেছো? কাঁচা টাকা। রাজি থাকলে বলো। উত্তর দেয়নি মুন্নি। তবে আর কোনোদিন ঢুকতেও দেয়নি বাড়িতে পটাকে। কিন্তু মেয়ে বড় হচ্ছে, 2টো পেট এখন, তাই পটাকে বলে কিছু মাস হলো শাড়ির পাড় বসানোর কাজটা নিয়েছে। চলে যাচ্ছে কোনো রকমে এদিক ওদিক করে। পাড়ায় ফ্রি মিউনিসিপ্যালিটি স্কুল আছে একটা, সামনের বছর সেখানে ভর্তি করে দেওয়ার কথা বলে রেখেছে কাকিমাকে। মেয়েকে একটা ব্যাগ আর জুতো কিনে দেওয়ার টাকা জমাচ্ছে মুন্নি। সন্ধেবেলা বসে এক মনে লণ্ঠনের আলোয় সেলাই করছিল মুন্নি। দরজা ঠেলে মণি কাকিমা ঢোকেন। পরি, ও পরি, আয় আয়, এই দেখ কি এনেছি তোর জন্য, দেখে যা। আগের দিন বলেছিলি না কোনো দিন সিমুই খাসনি? নে নে, গরম গরম সিমুই এনেছি,
খেয়ে নে ঝটপট, নে। পরি আহ্লাদে আটখানা হয়ে শিমুইয়ের বাটি নিয়ে বসে পড়ে। কাকিমা মুন্নির কাছে এসে বলেন, কটা শাড়ি করলি আজ? এই তো 8টা। রাতে কিছু রান্না করেছিস? শিমুই খাবি একটু? মুন্নি উত্তর না দিয়ে চুপচাপ সেলাই করে চলে। খুব বেশি মিশুকে নয়ও ছোট থেকেই, কিন্তু মনি কাকিমা এত করেন নিজের থেকেই যে অভদ্রতা করতে লজ্জা লাগে। উনি আবার জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, চুল বাঁধিসনি কেন? মুন্নি এখনো চুপ করে আছে দেখে এবার একটু হাসেন উনি। তোর আমাকে বড্ড গায়ে পড়া লাগে না রে? যখন তখন তোর বাড়িতে হুটপাট চলে আসি, দরজা খুলে ঢুকে পড়ি। তোকে তো এত করে বললাম, তাও গেলি না একদিন আমার বাড়িতে। যদি যেতিস তো বুঝতিস, 4খানা বড় বড় ঘরে সারাদিন ভূতের মতো ঘুরে বেড়াতে কেমন লাগে। তোর কাকুও তো আমায় ফেলে ড্যাং ড্যাং করে চলে গেলেন। একদিন ভোরবেলা বুক চেপে ধরে সেই যে চোখ বুঝলো, আর খুলল না। আর ডাক্তার ডাকতে ডাকতেই সব শেষ। আর তোমার মেয়ে? মেয়ে তোর কাছে আর কি লুকোবো? আমি বড় অভাগী রে মা। নিজের আগের পক্ষে স্বামী, মেয়ে কাউকে বাঁচাতে পারিনি। এক রাতে ভয়ঙ্কর বন্যার তোরে দুজনেই ভেসে গেছিল। সে যে কি ভয়ঙ্কর স্মৃতি রে মুন্নি, তোকে কি বলবো। তারপর পঞ্চায়েতের অফিসে গিয়ে তোর কাকুর সাথে আমার দেখা হলো। ভাব ভালোবাসার পর কদিন বাদে আমাদের বিয়েও হলো। সব ভুলে আবার আমি নতুন করে সংসার পাতলাম। ওনার আগের পক্ষের মেয়ে আমায় মা বলে ডাকতে শিখলো, কিন্তু আমার পোড়া কপাল আমায় ছাড়লে না। কত চেষ্টার পরেও নিজের ছেলে মেয়ে আর হলো না একটা। উল্টে আমার এই মেয়েও বাবা মারা যাওয়ার পর থেকে কেমন যেন দূরে সরে যাচ্ছে। বিয়ের পর আসেই না এক তোমার। ওর ধারণা আমি নাকি ইচ্ছে করে দেরি করেছি, ইচ্ছে করে ডাক্তার ডাকিনি, তাই বিনা চিকিৎসায় ওর বাবা। আর বলতে পারেন না মণিমালা। আঁচলে চোখ ঢাকেন। মুন্নি আর চোখে দেখে খালি শিমুইয়ের বাটি হাতে পরি আর তার পাশ থেকে মিঠাই এদিকেই তাকিয়ে আছে। যে ঘটনা একবার আমার গোটা জীবনকে তছনছ করে দিয়েছে, আমি কি সেটা আরেকবার হতে দিতে পারি? তুই বল। ওই যে বললাম না, সবই আমার এই পোড়া কপাল। বাবা গরিব পুরোহিত ছিল, আর আমিও সারা জীবন ওই ঠাকুর পুজো আর গুরু সঙ্গ করেই কাটালাম। তাও দেখ, সেই অভাগী হয়ে রইলাম। আজকাল আমার বড্ড একা লাগে রে, তাই এসে তোকে জ্বালা। না না, সেরকম কিছু না। আচ্ছা, যাব তোমার বাড়ি। আমি না গেলেও পরি একদিন যাবে। আর মিঠাইও। হ্যাঁ রে, মিঠাই আবার কে? আমার বন্ধু। এই বাড়িতে আর এক মুহূর্তও নয়। দুপুরেই পাড়ার পান সিগারেটের দোকান থেকে ফোন করে দিয়েছে অতনুর অফিসে। কালই এসে নিয়ে যাবে ওদের দুজনকে। মা কোনোদিন বদলাবেন না, সব সময় শুধু নিজের কথাই আগে ভাববে। কৃষ্ণা কেন যে বোকার মতো ভেবেছিল ওকে না হলেও ওর ছেলেকে নিশ্চয়ই মা আপন করে নেবে, কিন্তু রক্তের টানের থেকে বড় আর কিছু হয় না। আর কোনো দিন আসবে না কৃষ্ণা এই বাড়িতে। যদিও বাবা চলে যাওয়ার পর একেবারেই কমিয়ে দিয়েছিল, এবার থেকে সেটাও শেষ হয়ে গেল। ওর বালিশ ভিজে যায় নোনতা জলে, গালে একটা নরম কচি আঙুল এসে লাগে। ঘুমোসনি বাবু? কৃষ্ণা জিজ্ঞেস করে খাটের ওপাশে শুয়ে থাকা টুকাইকে। সাড়া পায় না।
ওপাশ ঘুরে ছেলের কপালে হাত ছোঁয়ায়। ঠান্ডা, একদম অঘরে ঘুমোচ্ছে। এবার একটু খটকা লাগে। তাহলে ওর গালে হাত দিল কে? টুকাই ঘুমিয়ে ঘুমিয়ে নড়ছে নাকি? বেশি মাথা না ঘামিয়ে এবার শুয়ে পড়ে ছেলের পাশে। কাল আবার উঠে গোছগাছ করতে হবে, কিন্তু কিছুতেই ঘুমোতে পারে না। কেমন যেন অস্বস্তি হতে থাকে, তাও চোখ বন্ধ করে থাকে। এবার বুঝতে পারে খাটটা নড়ে উঠল সামান্য। কেউ খাটে উঠলে যেমন হয়, আবার দেখতে ওঠে কেউ নেই। ছেলেকে শক্ত করে ধরে শুয়ে পড়ে আবার। খানিক বাদে স্পষ্ট বুঝতে পারে ওর ঘাড়ের ওপাশে কেউ শুয়ে আছে, যেন ছোট কেউ। তোষকের ওদিকটাতেই নেমে আছে সামান্য। তাড়াতাড়ি আবার দেখতে ওঠে, কেউ নেই। এবার বিছানা ছেড়ে উঠে ঘরের আলো জ্বালাতে যায়। আলো জ্বলে উঠতেই বুকটা ধক করে ওঠে কৃষ্ণার। বিছানা তো খালি। টুকাই কই? এই তো এক্ষুনি ছিল। টুকাই, টুকাই! ডাকতে ডাকতে ঘর থেকে বেরোয় কৃষ্ণা। বাথরুমে গেল নাকি? মাকে না বলে তো যায় না। আলো তো জ্বলছে না। আরো কয়েকবার ডাকে, কোনো সাড়া পায় না। এবারও চিন্তায় পড়ে। প্রায়ান্ধকার দালান পেরিয়ে মণিমালার ঘরে যাবে কিনা ভাবতে ভাবতে দেখে পরীর খেলার ঘর থেকে এক চিলতে আলো ভেসে আসছে। দ্রুত পায়ে সেদিকে এগোয় কৃষ্ণা। দরজা ভেতর থেকে বন্ধ দেখে জানলার খড়খড়িটা তোলে, আর ভেতরের দৃশ্য দেখে ওর পায়ের তলার মাটি সরে যায়। ঘরের মেঝেতে পা মুড়ে পড়ি বসে আছে, কোলে যথারীতি সেই আলুর পুতুলটা। ওর ঠিক পাশেই টুকাই বসে, চোখ আগের দিনের মতো স্থির। পরীর সামনে কতগুলো ছুঁচো ইঁদুরের ধড় পড়ে, কোনো মাথা নেই একটারও। গোটা জায়গাটা ভেসে যাচ্ছে রক্তে। মাংস পচা গন্ধে এবার গা গুলিয়ে ওঠে কৃষ্ণার। সমস্ত হাত পা কাঁপছে ওর। তাও দেহের সবটুকু শক্তি একত্রে করে ঘরের পুরনো কাঠের দরজায় সজোরে ধাক্কা মারে। দরজা খুলে ভেতরে ছিটকে পড়ে। একটু সামলে নিয়ে টুকাইকে ধরতে যায়। পর মুহূর্তে এক অদৃশ্য শক্তি ওকে মাটি থেকে তুলে এক প্রবল আছাড়ে ছুঁড়ে ফেলে খাটের কোনায়। জ্ঞান হারায় কৃষ্ণা। মিঠাই পড়াশোনায় খুব ভালো। ফর্সা গোল মুখে মোটা দুই বিনুনি বেঁধে ফুল কুড়োতে আসতো ভোরবেলা। সবাই মিঠাই বলতে অজ্ঞান। সবাই শুধু ওরই বন্ধু। মুন্নি বেচারা কালো কুলো আর চুপচাপ। তবে মনে মনে বড্ড রাগ হয়। রাগ হয় দুবেলা পাট শাক দিয়ে ভাত মেখে খেতে গিয়ে মিঠাইদের বাড়ির ফুলকো লুচির গল্প শুনে। দুবেলা মার খেতে খেতে মিঠাইয়ের মার দেওয়া কুঁচি দেওয়া জামা দেখে। মিঠাইদের বিশাল বাড়ি আছে, বাড়ির বিশাল দুর্গাপুজো আছে, আর মুন্নির কিচ্ছু নেই। কেন নেই? এমনকি মিঠাই ওর সাথে ভালো করে কথাও বলে না। মিঠাইদের বাড়ির পেছনে বিশাল পুকুর আছে, টলটলে জল তাতে। তারপর একটা ঘুঘু ঢাকা দুপুর, একটা ছোট্ট ধাক্কা, আর সেই থেকেই মিঠাই ওর সাথে সারা জীবনের জন্য। তবে ইদানিং বড্ড জেদ করছে মিঠাই। এক মুহূর্তের জন্য পরীকে ছাড়তে চায়। পরী এবার স্কুলে যাওয়া শুরু করেছে, অথচ পরী বাড়ি থেকে বেরোলেই মিঠাইয়ের চোখ মুখ ভয়ঙ্কর হয়ে ওঠে। পরী মাঠে খেলতে যেতে চায় বিকেল হলেই। কোনোদিন ঘরের দরজা ধরে দাঁড়িয়ে থাকে মিঠাই, কোনোদিন সদর দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। মুন্নি বুঝতে পারে না কেন। অনুনয় বিনয়েও কোনো কাজ হয় না। দিন দিন অবুঝ হয়ে উঠছে মিঠাই। এর মধ্যে একদিন সন্ধ্যাবেলা পটা ঢুকে পড়ে ওদের ঘরে, প্রায় জোর জবরদস্তি করে। ভক ভক করে মদের গন্ধ বেরোয় গা থেকে। ওনাকে এক্ষুনি আর্জেন্ট ডেলিভারি নেবে শাড়ির। পরী খেলছিল বসে দাওয়ায়। অবাক হয়ে তাকিয়েছিল কিছু বুঝতে না পেরে।
পটা চেষ্টা করছিল যে কোনো অছিলায় মুন্নির গায়ে হাত দেওয়া, আর মুন্নি চেষ্টা করছিল ওকে সদর দরজা দিয়ে ঠেলে বাইরে বার করা। খেয়াল করেনি কখন মিঠাই এসে দাঁড়িয়েছে পটার পেছনে। পটার হাতটা মুন্নির কোমরে ছিল। সে হাতটা ধরে মুচড়ে পেছনে ঘুরিয়ে দিল। প্রথমে মটমট করে হাড় ভাঙার স্পষ্ট শব্দ শুনল মুন্নি। সেই হাত মোচকানো অবস্থাতেই পটাকে নিয়ে গিয়ে এবার ওর শোবার ঘরের দেওয়ালে ঠেসে ধরে মিঠাই। তারপর এক এক করে হাত পা আর আঙুলগুলো মুচড়ে মুচড়ে ভাঙতে থাকে। দৃশ্যটা দেখে মুন্নি এই প্রথম যেন জোরদার ঝাঁকুনি খায় একটা। তারপর ছুটে পরীর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। ঘরের ভেতর থেকে শুধু পটার ভয়ঙ্কর আর্ত চিৎকার ভেসে আসতে থাকে। খানিক পরে সেটা গোঙানিতে পরিবর্তিত হয়। এতদিন পর হঠাৎ ভয় লাগে মুন্নির। মাতাল পটা মরেনি অবশ্য। রাতের বেলা ওর মদের ঠেকের বন্ধুরা খুঁজতে এসে আধমরা অবস্থায় বাঁশের লগিতে বেঁধে ওকে নিয়ে যায়। যদিও ওরা ছুটে পালিয়েছিল কোনো রকমে মুন্নির বাড়ি থেকে, নির্ঘাত ভয় পেয়েছে। কিন্তু আসল ভয়টা পেয়েছে মুন্নি। মিঠাই যদি দিন দিন এরকম ভয়ঙ্কর হয়ে ওঠে তাহলে পরীকে বাঁচাবে কিভাবে? মায়ের মন বোধহয় এতদিনে ভরসা হারায়। আরো কিছু মাস কাটে এভাবেই। মিঠাইয়ের ভাবভঙ্গি আরো যেন দুর্বোধ্য হয়ে ওঠে মুন্নির কাছে। পরীকে শুধু আগলাতে চায়। একদিন রাতে শুয়ে হাত বোলাচ্ছে পরীর নরম চুলে। পরী ঘুম ঘুম গলায় বলে, তোমার হাতটা গরম কেন মা? তোমার জ্বর? না সোনা, আমি ঠিক আছি, ঘুমাও তুমি। মা, সেদিন যে লোকটা ঘরে ঢুকে এত চিৎকার করছিল, সে কে গো? বাবা? মুন্নি এবার পরীকে বুকে চেপে ধরে। তাকিয়ে দেখে মিঠাই পরীর ওপাশে গা ঘেঁষে শুয়ে রোজকার মতো। আগে রাতের বেলা থাকতো না, আর এখন প্রায় ছায়া সঙ্গী। না রে মা, ওটা বাবা না। মাঠে যারা খেলতে আসে সবার বাবা আছে জানো, নকুল, বুবলা, রানী, সবার। বলতে বলতে গলা আর চোখ দুই ঘুমে জড়িয়ে আসে পরী। মুন্নি এবার মনস্থির করে আস্তে উঠে বসে বিছানায়। ওর দেখা দেখি মিঠাইও। কি চাস তুই বলতো? শোন, বারবার বলছি, পরীকে ছেড়ে দে। আমার সাথে যেমন আছিস থাক। ও বড় হচ্ছে, স্কুলে যাবে, আরো বন্ধু হবে ওর। হাসি মিলিয়ে যায় মিঠাইয়ের মুখ থেকে। ওর কোনো বন্ধুকে না, না মিঠাই, না। আচ্ছা আচ্ছা, ও আর খেলতে যাবে না, কিন্তু আমার পরীকে ছেড়ে দে মিঠাই, ছেড়ে দে ওকে, দয়া কর, দয়া কর। মিঠাই দুদিকে নেতিবাচক মাথা নাড়ে। এবার দু আঙুলে মাথার রগ টিপে খানিকক্ষণ খাটে বসে থাকে মুন্নি। তারপর টকটকে লাল দুটো চোখ তুলে মিঠাইয়ের দিকে তাকিয়ে বলে, তুই এবার চলে যা মিঠাই, একেবারে চলে যা। পরীকে ছেড়ে দে, ও বড় হচ্ছে, চলে যা তুই, তোর পায়ে পড়ি। মিঠাই আবার জোরে মাথা নাড়ে। আচ্ছা আচ্ছা, কি করলে চলে যাবি তুই? বল আমায় বল, আমি সব করতে পারি। আমার পরীর জন্য আমি। মিঠাই এবার সোজা তর্জনী তোলে ওর দিকে, তারপর সিলিংয়ের দিকে তাকায়। এবার পাথর হয়ে যায় মুন্নি। সারা রাত পরীকে বুকের কাছে জড়িয়ে ধরে অপলক জেগে থাকে। তারপর শেষ রাতে ঘুমন্ত মেয়েকে পাঁজা খোলা করে দাওয়ায় শুইয়ে রেখে শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। সব চুপচাপ হয়ে গেলে খানিক পরে মিঠাই নিঃশব্দে এসে পরীর মাথা মাটি থেকে তুলে নিজের কোলে নেয়। মুখে সেই আগের মতন মৃদু হাসি।
গুরুজির দেওঘর আশ্রমে মাত্র একবারই গেছিলেন মণিমালা। সে এক স্বর্গতুল্য জায়গা। আশ্রমিকরা নিজেরাই নিজেদের যাবতীয় কাজ করেন, মায় গুরুজিও। কখনো দিব্যি লেগে পড়েন সুবিস্তৃত সবজি ক্ষেতের মাটি কোপাতে, কখনো বা নিজেই লাগেন আশ্রমের ভোগ রান্নায়। মণিমালা গিয়েই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ঝড়ের বেগে 2 সপ্তাহ কেটেছিল 2 ঘন্টায়। চলে আসার আগের দিন ছিল দীক্ষা নেবার শুভ মুহূর্ত। কানে বীজমন্ত্র দেবার পর গুরুদেব পূর্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন মণিমালার দিকে। আকাঙ্ক্ষা তো পূর্ণ হয়নি তোমার, কিন্তু যা আসে তাই নিয়ে সুখী থাকতে পারছো না কেন? উত্তর দিতে পারেনি মণিমালা। আপনা থেকেই হাত দুটো জড়ো হয়ে এসেছিল বুকের কাছে, মাথা নেমে এসেছিল। যা আছে তা নিয়ে খুশি থাকাটাই জীবনের বীজ মন্ত্র মা। গুরুজি এবার চোখ বন্ধ করে হাতের তর্জনীর অগ্রভাগ দিয়ে স্পর্শ করেছিলেন মণিমালা 2 ভ্রুর ঠিক মাঝখানে। কিন্তু পর মুহূর্তেই চোখ খুলেছিলেন যখন, মণিমালা দেখেছিলেন ওনার মুখে স্পষ্ট অসন্তোষ। সামনে বিপদ তোমার, আর তার জন্যে দায়ী তুমি নিজেই। রক্ষা করতে পারবে কিনা জানি না, সেটাও সম্পূর্ণ তোমারই ওপর। তবে পারলে এটা সাথে রেখো। বলে একটা ফ্যাকাশে নীলচে স্ফটিকের মতো দেখতে ছোট্ট কাঁচের টুকরো দিয়েছিলেন মণিমালার হাতে। এতদিন পড়েছিল সেটা জপমালার কাপড়ের পুঁটলিতে। মণিমালার আর মনেই ছিল না সেটার কথা। তবে আজ কৃষ্ণার সাথে কথা কাটাকাটির কারণে মনটা ভালো ছিল না একদম ওনার। পরীকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে কিছুতেই মন সায় দিচ্ছে না। কিন্তু এরপর হয়তো মেয়ে, জামাই আর নাতির সঙ্গে শেষ সম্পর্কের যোগটুকুও থাকবে না। হাতের কর গুনে জপ করতে করতে মনে মনে কাতরভাবে গুরুজিকে ডাকছিলেন মণিমালা। রাতে শুয়েও কিছুতেই আর ঘুম আসছিল না। জপমালার পুঁটলিটা বালিশের তলায় যেমন থাকে ছিল, হঠাৎ খানিক পরে বালিশটা সামান্য গরম লাগতে উল্টে পাল্টে দেখতে গিয়ে দেখেন তলার পুঁটলিটাও বেশ গরম। খুলে দেখেন ভেতরে কি যেন চকচক করছে। বার করে দেখেন সেই ত্রিভুজাকৃতি কাঁচের টুকরোটা। হাতে ধরা যাচ্ছে না, এতটাই গরম। ফ্যাকাশে রং সামান্য লালচে কি। হাতে পুঁটলিটা ধরে খাটের উপর বসে এইসব 7-5 ভাবছেন। এমন সময় রাতের নৈশব্দ চিরে হুড়মুড় করে দালানের অপর দিক থেকে দরজা ভাঙার আওয়াজ হলো। তার সাথে কৃষ্ণার আর্তচিৎকার শুনে পড়ি কি মরি করে ছুট লাগান মণিমালা শব্দ লক্ষ্য করে। পরীর ঘরে ঢুকতে গিয়েই দেখেন দরজার কাছে কৃষ্ণা পড়ে আছে। কৃষ্ণা! কপাল থেকে ক্ষীণ রক্তের ধারা চিবুক বেয়ে নামছে। গলা দিয়ে অস্ফুট চিৎকার বেরিয়ে আসে মণিমালা। তারপর ঘরের ভেতরে তাকিয়ে শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত নামতে থাকে। টুকাই আর পরি এখনো সেই অবস্থাতেই রক্তাক্ত মেঝেতে বসে। তবে জীবনের বারংবার দুর্ঘটনা বোধহয় মণিমালাকে কিছুটা সাহসী করে তুলেছে। তাই মনে মনে ঠাকুর স্মরণ করে সাবধানে কৃষ্ণাকে পেরিয়ে ঘরের ভেতরে পা রাখলেন। পা রাখতেই পরি মুখ তুলে তাকালো ওর দিকে। ওর বড় বড় নিষ্পাপ চোখ দুটো এখন ধকধকিয়ে জ্বলছে। পাতলা ঠোঁট দুটো খুব সম্ভবত রক্ত লেগে লাল। মণিমালাকে দেখেই উঠে দাঁড়ালো পরি। তারপর পিছিয়ে গেল দেওয়ালের দিকে। মণিমালা আরো 2 পা এগোলেন। পরি এবার অবিকল টিকটিকির মতো চুনকাম করা দেওয়াল পেয়ে উঠে গেল বেমালুম। দ্রুত বেগে ছুটে চলা হৃৎপিণ্ড বুক ফেটে বেরিয়ে আসতে চাইলে তা মুখে ফুটতে দিলেন না মণিমালা। উল্টে সাহস জুটিয়ে বললেন, কে তুই? পালাচ্ছিস কেন আমাকে দেখে? বল তুই কে? কে তুই?
আমার পরি কই? তুই পরীর বন্ধু? তাই পরীর বাকি বন্ধুগুলোকে তুই ভয় দেখিয়ে মারছিস না? বাগদিপাড়ার নুরুল, খোশবাড়ির রানী। সে বদলা তো তুই নিয়েছিস ওর মাকে মেরে, আরো বদলা চাই তোর? থেমে থেমে আন্দাজে কথাগুলো চেঁচিয়ে বলেন মণিমালা। এবার হাসি উবে যায় পরীর মুখে, চোখ দুটো ঘোলাটে হয়ে আসে। দেওয়ালে নিজেকে আটকে রেখে জোরে জোরে মাথা ঝাঁকাতে থাকে। টুকাই স্থির হয়ে চুপচাপ বসেছিল এতক্ষণ, এবার হঠাৎ মেঝেতে শুয়ে পড়ে প্রাণপণে হাত পা ছুঁড়তে থাকে। মণিমালা সভয়ে দেখেন টুকাইয়ের ফর্সা গলায় 10 আঙুলের নীলচে দাগ স্পষ্ট হয়ে ফুটে উঠছে আস্তে আস্তে। চোখ বেরিয়ে আসতে চায় টুকাই, হাত দিয়ে শূন্যে ধরতে চায় কিছু। মণিমালা এবার ছুটে গিয়ে টুকাইকে ধরে পরীর দিকে তাকিয়ে সবটুকু জোর দিয়ে চিৎকার করে ওঠে, ছেড়ে দে, ছেড়ে দে ওকে তুই, টুকাই, টুকাই। আর প্রায় সঙ্গে সঙ্গেই অনুভব করেন ওনার কোমরের কাছটা প্রায় পুড়ে যাচ্ছে। তাকিয়ে দেখেন কোমরে গোঁজা জপমালার ছোট পুঁটলিটা দাউ দাউ করে জ্বলছে। তাড়াতাড়ি হাত দিয়ে ঝেড়ে ফেলে দেন শাড়ি থেকে। মেঝের ওপর ঝরে পড়ে মালার সাদা পুঁতিগুলো, কিন্তু টকটকে লাল স্ফটিকটা মাটিতে না পড়ে বনবন করে ঘুরতে থাকে ঘরের মাঝখানে। ফ্যাকাশে কাঁচের টুকরো বলে চেনা যায় না এখন আর ওটাকে। মণিমালা অবাক হয়ে তাকিয়ে থাকেন সেটার দিকে, আর দেখেন দেওয়ালের ওপর পড়ি কুঁকড়ে গেছে ওটাকে দেখে। স্ফটিকের টুকরোটা এখন যেন আরো উজ্জ্বল হয়ে ঘুরতে থাকে। সারা ঘর এখন সেই ঠিকরে আসা আলোয় লাল। সেই আলো এবার ছিটকে পড়ে মেঝের মরা জন্তুগুলোর ওপর। সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায়। আলো ছিটকে পড়ে টুকাই আর কৃষ্ণার গায়ে। আগুন লেগে যায় পরীর প্রিয় আলুর পুতুলটাতে। দেওয়ালের ওপর দুহাতে চোখ ঢেকে এবার অমানুষিক আর্তচিৎকার করতে থাকে পরী। নিচে ততক্ষণে মেঝেতে অনেকটাই আগুন ধরে গেছে, ঘরের বাকি জায়গাতেও ছড়াচ্ছে আস্তে আস্তে। মণিমালা দেখেন টুকাই এখনো অজ্ঞান, তবে আর ছটফট করছে না। ঘরের মেঝেতে আগুন আর তার দুই বাড়ছে এবার। মণিমালা তাও অকম্পিতভাবে দাঁড়িয়ে থাকেন ঘরের মাঝখানে। তারপর টুকাইকে ছেড়ে আস্তে আস্তে এগোতে থাকেন পরীর দিকে। আজ এর শেষ তিনি দেখে ছাড়বেন। বারবার নিজের জীবন থেকে এভাবে সবটুকু হারিয়ে যেতে দেবেন না কিছুতেই। পরী এবার স্থির চোখে তাকিয়ে থাকে নিচের আগুনের দিকে। তারপর একটা জান্তব আর্তচিৎকার করে আচমকা আগুন লক্ষ্য করে ঝাঁপ দেয়। চোখের নিমেষে এগিয়ে গিয়ে মণিমালা ধরে ফেলেন ওকে, কিন্তু তারপর আর টাল সামলাতে পারেন না। আগুনের উপর হুমড়ি খেয়ে পড়েই যাচ্ছিলেন, শেষ মুহূর্তে এসে ওনার হাতটা শক্ত করে ধরে ফেলে কৃষ্ণা। স্ফটিক এবার আস্তে আস্তে নিজের ঘূর্ণন থামায়। তারপর অচেতন পরীর ঠিক মাথার উপর এসে স্থির হয়। পরীর শরীর থেকে একটা কালো থিকথিকে ছায়া বেরিয়ে স্ফটিকে স্পর্শ করা মাত্র গুঁড়ো হয়ে পড়ে যায় মাটিতে। ঘরের মেঝেতে এখনো ইতস্তত আগুন জ্বলছে এদিক ওদিক। তার মধ্যে কোলে অচেতন পরীকে নিয়ে মণিমালা আর টুকাইকে নিয়ে কৃষ্ণা বসে থাকে চুপচাপ। আধো অন্ধকারে দুই অনাত্মীয়া নারী পাশাপাশি। তুমি বুঝি ব্রেভ মাম্মা? কেন রে পড়ি? বারে কাল স্কুলে এসে লিখতে হবে না মাকে নিয়ে? তুমি কেন মাকে ভালোবাসো সেটা নিয়েও লিখতে হবে।
ঈশিতার মা তো ডক্টর, হাসপাতালে কাজ করে, খুব নাকি ব্রেভ। তাই ঈশিতা বলল সেটাই লিখতে। তুমিও কি খুব ব্রেভ মাম্মা? আচ্ছা মাম্মা, টুকাই দাদা ফিরেছে স্কুল থেকে? ওদের স্কুলেও কি এটা লিখতে দিয়েছে? জানো তুমি কিছু? ওরে বাবা, একসাথে এত প্রশ্ন! আচ্ছা, দাদা স্কুল থেকে ফিরলে জিজ্ঞেস করে নিস নিজেই। আচ্ছা, তুমি কিন্তু বললে না। তুমি কি ব্রেভ? আমি যদি ব্রেভ না হই, তুই আমায় ভালোবাসবি না পড়ি? উত্তরে হাঁটতে হাঁটতেই কৃষ্ণার কোমরের কাছটা এবার জড়িয়ে ধরে পড়ি। হেসে ওর মাথায় হাত বুলিয়ে দেয় কৃষ্ণা। তারপর নরম স্বরে বলে, আমি তো ব্রেভ নই অতটা, তবে আমি এক রাজকন্যার গল্প জানি, সে কিন্তু প্রচণ্ড ব্রেভ। কে মাম্মা? আমি যেমন তোর মাম্মা, সে সেরকম আমারও মাম্মা ছিল, রাজকুমারী মণিমালা। তুই চিনিস তাকে? না তো। কিন্তু তোমার মাম্মা প্রিন্সেস ছিল? কি মজা! প্লিজ প্লিজ মাম্মা বলো এক্ষুনি। এখন না, রাতে খেয়ে উঠে বাপি, টুকাই দাদা সবাই ঘুমিয়ে পড়লে তুই আর আমি মিলে শুনবো, কেমন? মা আর মেয়ে হেঁটে চলে ধীর পায়। মা আর মেয়ের গল্প চলতে থাকে, মায়েদের আর মেয়েদের আবহমান। মুন্নির ভেতর লুকিয়ে থাকা যে বিদ্বেষ মিঠাইকে সৃষ্টি করেছিল, একমাত্র মাতৃত্বের স্নেহের পরশই পার্থ তাকে শান্ত করতে। আজকের গল্প পাঠে ছিলেন শায়ক আমান। বিভিন্ন চরিত্রে পূজা, সুলগ্না, বর্ণিশা, আলোকলতা, দিগন্তিকা, কৌশিক, শিপ্রা এবং আমি তমাল। শব্দগ্রহণে সৌরভ, আবহ ও স্পেশাল এফেক্টসের শায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন রাজেশ্বরী সুরের কাহিনী মিঠাই। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।